কলকাতার শহরের ভিতরে গলিপথ মারিয়ে যতই এগোনো যায় ততই অচেনা আর নিস্তব্ধ একটা এলাকা মেলে। সেখানে দাঁড়িয়ে আছে মল্লিক বাড়ি, যেন সময়ের কবরের ভেতর ডুবে যাওয়া এক প্রাচীন অট্টালিকা। একসময় এই বাড়ি জমজমাট ছিল, নাটক, যাত্রা, দান খয়রাত সবেতেই নাম ছিল মল্লিকদের। কিন্তু এখন চারপাশে শুধুই শূন্যতা, শ্যাওলা ধরা দেওয়াল আর বন্ধ জানলা। আমার কলেজের বন্ধু অর্ক মল্লিকের আমন্ত্রণে এক শনিবার সন্ধ্যায় আমি সেখানে পৌঁছালাম। অর্ক কলেজে সবসময় নিরীহ চাপা স্বভাবের ছেলে, কিন্তু একদিন হঠাৎ বলল, এই পূজা ভ্যাকেশনে চল, তোকে নিয়ে যাব আমাদের বাড়িতে। অনেক দিনের পুরনো বাড়ি, দাদু এখন একাই থাকেন, তুই থাকলে আমারও একটু সাহচর্য হবে। আমি হেসে বলেছিলাম, পুরনো বাড়ি মানেই ভূতের গল্প আছে বুঝি? অর্ক তখন থম মেরে গিয়েছিল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আছে, তবে সেটা শুনলে হয়তো আসতেই চাইবি না। এই কথাটাই আমার কৌতূহল বাড়িয়ে দিল। মল্লিক বাড়ির গেট দেখলেই বোঝা যায় জায়গাটা কেমন অদ্ভুত। লোহার গেটের শিক ভেঙে গেছে, শেকলে মরচে পড়ে শক্ত। গেট খুলতেই কড়কড় শব্দ হলো। ভেতরে ঢুকতেই বড় উঠোন, চারপাশে উঁচু দালান, অন্ধকার বারান্দা। ঘরের জানলাগুলো বন্ধ, কিন্তু তার ফাঁক দিয়ে যেন কারো চোখ তাকিয়ে আছে। দোতলায় বসেছিলেন অর্কর দাদু, রাজেন্দ্রনাথ মল্লিক। সাদা ধুতি, কাপা হাত, কানে মোটা চশমা, চোখ দুটো লালচে, যেন অনেকদিন ঘুম হয়নি। তিনি বললেন, এসো এসো, তবে শোনো, যত খুশি ঘুরে বেরিও, কিন্তু দক্ষিণ দিকের অট্টালিকায় যেও না। আমরা হতবাক। আমি জিজ্ঞেস করলাম, কেন দাদু, ওখানে কি আছে? তিনি উত্তর দিলেন না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানলার বাইরের দিকে তাকালেন। সন্ধে নামতেই বাড়ির ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। আলো বলতে শুধু কিছু হলুদ বাল্ব, তাও আধা নিভু নিভু। আমি অর্ককে জিজ্ঞেস করলাম, ওই দক্ষিণ অট্টালিকাটা এত ভয়ানক কেন? অর্ক বলল, শোন, ছোটবেলা থেকে শুনে এসেছি, সেখানে নাকি আমার দাদুর দিদি কিরণময়ী থাকেন। থাকেন মানে তার আত্মা। তিনি নাকি মারা যান সেই বাড়িতেই, কেউ জানে না কিভাবে। আমার ভেতরে একরকম শিরশিরে ভয় ঢুকে গেল, যদিও বাইরে হাসার চেষ্টা করলাম। রাত বাড়ল, আমরা বারান্দায় বসে গল্প করছিলাম। হঠাৎ শুনতে পেলাম ওই দক্ষিণ দিকের অট্টালিকার ভেতর দিয়ে যেন কারোর পায়ের শব্দ আসছে, ধপ ধপ করে কারোর হাঁটার প্রতিধ্বনি। অর্ক ফিসফিস করে বলল, তুইও শুনছিস তো? আমরা চুপ। একবার মনে হলো জানলার ফাঁক দিয়ে সাদা কাপড়ের ঝলক দেখা গেল। রাত 3টে নাগাদ হঠাৎ ঘুম ভেঙে গেল। কান পেতে শুনলাম লোহার গেট যেন কেঁপে উঠছে। আমি বিছানা ছেড়ে উঠে জানলার দিকে গেলাম। অন্ধকারে চোখ অভ্যস্ত হতেই দেখলাম দক্ষিণ দিকের অট্টালিকার বারান্দায় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা চুল, নিস্তব্ধ ভঙ্গি। আমি ভয়ে জমে গিয়েছিলাম। চোখ কচলে আবার তাকালাম, কিছুই নেই, কিন্তু বুকের ভেতর সেই ঠান্ডা শিরশিরানি রয়েই গেল। পরদিন সকালে সাহস করে দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু, এই বাড়িতে আসলে কি হয়েছিল? দাদু কেঁপে উঠলেন, অনেকক্ষণ চুপ করে বললেন, ওখানেই আমার দিদি কিরণময়ীর মৃত্যু হয়। বিয়ের আগের রাতে হঠাৎ উধাও হয়ে যায়। পরে অট্টালিকার বারান্দায় তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। পুলিশ বলেছিলেন আত্মহত্যা, কিন্তু কেউ মানেনি। অনেকে বলেছিল ওকে খুন করা হয়েছে। তারপর তিনি থেমে গেলেন, চোখ দিয়ে গড়িয়ে এলো জল। আমি হতবাক হয়ে গেলাম। এরপর এক নতুন অভিযান শুরু হলো। আমরা 4জন ছিলাম, আমি, অর্ক, সুদীপ্ত আর অনন্যা। সবাই মিলে ঠিক করলাম রাতে ওই অট্টালিকায় ঢুকে সব রহস্য খুঁজে বের করব। সেদিন রাত 12টা, হাতে টর্চ, ধীরে ধীরে ভাঙা তালা খুলে ঢুকলাম দক্ষিণের অট্টালিকায়। ভেতরে ঢুকতেই ঘন ধুলো, মাকড়সার জাল, ভেজা মাটির গন্ধ। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে মনে হচ্ছিল প্রতিটা ধাপ আমাদের ওজন সহ্য করতে না পেরে কেঁদে উঠছে। হঠাৎ দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল, টর্চ নিভে গেল। অন্ধকারে শুনতে পেলাম ফিসফিস, কেন এলে? হঠাৎ আলো জ্বলে উঠল টর্চে। সামনে দাঁড়িয়ে এক তরুণী, সাদা শাড়ি, এলোমেলো চুল, চোখ ফাঁকা, ঠোঁটে অদ্ভুত হাসি। অর্ক হঠাৎ চিৎকার করে উঠল, কিরণময়ী! আমরা অবাক। সেই অবয়ব হাত বাড়িয়ে আমাদের ডাকল। অনন্যা আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি কাঁপা গলায় বললাম, চল বেরোই। কিন্তু বেরোতে গিয়ে বুঝলাম দরজা কোথায় যেন হারিয়ে গেছে। আমরা এক অদ্ভুত ফাঁদে আটকে পড়েছি। এরপর থেকে একে একে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। অনন্যা রাতে ঘুম ভেঙে উঠে জানলার পাশে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলতো। আমরা জিজ্ঞেস করলে কিছুই মনে থাকতো না। সুদীপ্তর শরীর ভেঙে পড়লো। রাতে সে দম বন্ধ হয়ে উঠতো, বলতো কেউ আমাকে বুকে চাপ দিচ্ছে। অর্ক প্রতিদিন স্বপ্নে দেখতো সেই তরুণী তাকে ডাকছে দক্ষিণ অট্টালিকায়। আমার নিজেরও ভয়ানক অভিজ্ঞতা হলো। আমি আয়নায় দেখলাম আমার পিছনে সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। এক রাতে একা ঢুকলাম অট্টালিকায়।
সেখানে এক পুরনো বাক্স পেলাম। খুলতেই বেরোলো কিরণময়ীর ডায়েরি। ডায়েরিতে লেখা, আমি নীলমণিকে ভালোবাসি, কিন্তু বাড়ি রাজি নয়। বিয়ের আগের রাতে পালাতে চেয়েছিলাম, আমাকে ধরে দক্ষিণ অট্টালিকায় আটকে রাখা হলো। আমি চিৎকার করছিলাম। তারপর হঠাৎ আলো নিভে গেল। তারপর কি হলো জানি না। পাতার কোণে রক্তের দাগ শুকিয়ে আছে। ঠিক তখনই ঠান্ডা হাত আমার কাঁধে। ফিরে তাকাতেই কিরণময়ীর ছায়া, ফাঁকা চোখ, নিস্তব্ধ মুখ। সে বলল, আমাকে মুক্তি দাও। আমরা পুরোহিত ডেকে পূর্ণ শ্রাদ্ধের ব্যবস্থা করলাম। দাদু কেঁদে ফেললেন, এতদিনের অপরাধবোধে ভেঙে পড়লেন। কিন্তু শেষ রাতটা ভয়ঙ্কর হয়ে উঠল। ঝোড়ো হাওয়া বইছিল, অট্টালিকার জানলাগুলো ভেঙে খুলে গেল। সাদা ছায়া বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। অর্ক শরীরে সে যেন প্রবেশ করতে চাইছিল। আমরা প্রাণপণে টেনে আলাদা করলাম। পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ করিডর জুড়ে এক তীব্র চিৎকার। কিরণময়ীর অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল সূর্যের আলোয়। শ্রাদ্ধ শেষ হওয়ার পর বাড়িটা শান্ত হলো। দাদু কিছুদিনের মধ্যেই মারা গেলেন। অর্ক এখনও আয়নায় নিজের পিছনে ছায়া দেখে। অনন্যা মাঝে মাঝে রাতে অচেনা ভাষায় ফিসফিস করে। সুদীপ্তর বুকের দমবন্ধ ব্যথা আজও দূর হয়নি। আর আমি প্রতিদিন রাতে ঘুমোতে গেলেই শুনি, কেন এলে? গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।